দর্শক, আমি মাহফুজ মিশা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমরা মূলত জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, জ্বালানি বিষয়ক সাবেক বিশেষ সহকারী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যিনি দীর্ঘদিন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন, বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আইইউবির সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মতামিন স্যার। স্বাগত আপনাকে। আমরা একটা কঠিন সময় পার করছি জ্বালানি তেলের ক্ষেত্রে। আপনি এই পরিস্থিতিটাকে কিভাবে মূল্যায়ন করেন, বা জ্বালানি তেলের বাস্তব অবস্থা আসলে আমাদের দেশে কি? পেট্রোল অকটেনের চাহিদা তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু শহরে আমরা পেট্রোলের পাম্পে যখন বড় বড় লাইন দেখি তখন মনে হয় যেন পেট্রোল অকটেনের চাহিদা বোধহয় অনেক বেশি। ফার্নেস অয়েল সহ টোটাল আমদানি করি হচ্ছে 60 লক্ষ টন, তার মধ্যে 50 লক্ষ টনই হচ্ছে ডিজেল। সো এখন ডিজেলের আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট যেটা বলা হচ্ছে 12,000 টন। সেই হিসাবে আমাদের কিন্তু 30-40 হাজার টনের এক একটা জাহাজ আসে রেগুলার বেসিসে, 3-4 দিন পর পরই আসতে থাকে। তো আমাদের যে বর্তমানে যে বিভিন্ন রকম বলা হচ্ছে, 7 দিনের বলা হচ্ছে, 15 দিনের বলা হচ্ছে, আর এটা কিন্তু একটা চলতি মজুদ, অর্থাৎ ভ্যারিয়েবল। আমি যখন আসে একসাথে 3টা জাহাজ আসলো, আমার 15 দিনের মজুদ আছে, আস্তে আস্তে কমতে কমতে এটা 4 দিনে নেমে গিয়ে আবারও 10টা বা 4টা জাহাজ চলে আসলো, তার মধ্যে আবার মজুদ বেড়ে গিয়ে বাড়লো। সো মজুদ ঘোষণা আমরা করছে। স্ট্র্যাটেজিক মজুদ বলতে যেটা বোঝায় সেটা আমাদের নয়। তো বর্তমানে আমাদের যে চুক্তিগুলো আছে সেটা জুন মাস পর্যন্ত, সরকার যেটা বলেছে জুন মাস পর্যন্ত আমাদের কিন্তু ডিজেল পেট্রোলের চুক্তি ছিল। সেটা সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং আরও কয়েকটা দেশ থেকে, মূলত সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। এইটা কিন্তু আমরা ডাইভার্ট করেছি। আগে আমরা মিডল ইস্ট থেকে অনেক আনতাম। আগের ক্রাইসিসে আমরা এই যে আনার যে জায়গাগুলো সেগুলো মাল্টিপল এরিয়া থেকে আমরা গিয়েছি। আমরা প্রায় 10-12টা বিভিন্ন কোম্পানি থেকে সোর্সিং করে আমরা নিয়ে আসছি। তো সেই প্রেক্ষিতে ডেফিনেটলি কিছুটা লাভ হয়েছে, আমরা নতুন কিছু জায়গা থেকে আমরা পেয়েছি, কিন্তু সরবরাহ যথেষ্ট না। তারা ফোর্স মেজর, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুটো তারা ফোর্স মেজর ডিক্লেয়ার করেছে, কারণ তাদের যে জ্বালানি ক্রুড আসার কথা সেটা মূলত মিডল ইস্ট থেকে আসে। তারা যদি ক্রুড না পায় তাহলে ফিনিশ প্রোডাক্ট হিসেবে তো আসতে পারবে না। আর আমরা ক্রুডটা যেটা আনি সেটা মূলত সৌদি আরব এবং ইউএই থেকে আনি। সৌদি আরব লাইট অথবা বারবার যেটা বলে আমরা, সেটাও লাইট ফুয়েল। সেই দুটো ফুয়েলই আমরা এখানে ইউজ করি। আমাদের যে রিফাইনারিটা আছে সেটা মূলত এই দুটো লাইট অয়েলই প্রসেস করতে পারে। হেভি অয়েল প্রসেস করার জন্য এডিশনাল ইউনিট লাগে, কস্ট বেশি হয়, এবং হেভি অয়েলগুলো আসবেও দূরত্ব ওয়াইজ সেটা সবচেয়ে দূরে। মিডল ইস্ট হচ্ছে আমাদের সবচেয়ে কাছের সোর্স আনা, যেই কারণে আমরা সবসময় মিডল ইস্টে এই তেলটা প্রথম থেকেই নিয়ে এসেছি। ঢাকার পেট্রোল পাম্পগুলো বা জেলা শহরে মানুষের এই বিশাল লাইন, এবং সেই গাড়িগুলো সবাই অকটেনই নেয় মূলত বাইকের জ্বালানি। এই ক্রাইসিসটা কি আসলে ম্যানেজমেন্ট ফেলিওর তাইলে, নাকি তথ্যের অভাব, নাকি আসলে কি কারণ এটা? মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে যে মজুদ শেষ হয়ে যাবে, সরবরাহ বন্ধ হয়ে যাবে। বৈশ্বিক পরিস্থিতি, যে পরিস্থিতি অন্যান্য দেশ থেকে যেসব খবর আসছে সেই সব থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক যখন সৃষ্টি হয়, তখন সেটা কন্ট্রোল করা, কোনো ধরনের অ্যাসুরেন্স দিয়েও এটাকে কন্ট্রোল করা যায় না। মানুষের মধ্যে তখন একটা ভীতি চলে আসে, সেই ভীতি থেকেই এই পারচেজ। তো প্যানিক পারচেজ যদি না হতো, আমার মনে হয় বর্তমানে পরিস্থিতি যতখানি নাজুক বলে মনে হচ্ছে, এর চাইতে আমার বেটার থাকতো, এতখানি হতো না। এই প্যানিক বাইংটা স্যার কিভাবে হলো? এটা কি বিপিসির কারণেই হলো মূলত? নিশ্চয়ই কিছু কিছু খবর তো চলে এসছে। যখনই এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলো, সাথে সাথেই সব দেশে কিন্তু কার কত মজুদ আছে এই প্রশ্ন উঠেছে। সাংবাদিকরাই সেই মজুদের ব্যাপারগুলো জেনেছে, এবং জেনে বলেছে আরো 15 দিনের মজুদ আছে। কয়টি জাহাজ আসছে? আরো 3টি জাহাজ আসার কথা ছিল, তার মধ্যে একটি আসবে। স্বাভাবিকভাবে সাথে সাথেই এই খবর ছড়িয়ে গেছে। সুতরাং এটা তো মানে সরবরাহ ঘাটতির খবর তো চেপে রাখা যায় না, এটা এটা বের হয়েই আসছে। পেট্রোল অকটেন নিয়ে সংকটটা কেন হচ্ছে? আমাদের তো মূলত ডিজেল নিয়ে সংকট হওয়ার। দুটো জিনিস, একটি হচ্ছে যে পেট্রোলের যে যোগান সেটা মূলত দু জায়গা থেকে আসে আমাদের। একটা হলো রিফাইনারি থেকে, আর একটা হলো কনডেন্সেট থেকে। আমাদের গ্যাসের প্রোডাকশন কমে গেছে। গ্যাসের প্রোডাকশন কমে যাওয়াতে কনডেন্সেট থেকে যে পেট্রোলটা আসতো সেটাও কমে গেছে। একটা সময় আমাদের পুরো পেট্রোলের চাহিদাটা কনডেন্সেট এবং রিফাইনারির যে পেট্রোলটা বের হয় সে দুটো মিলিয়ে আমাদের হয়ে যেত। অকটেন আমাদের কিছু কিছু সবসময় ইম্পোর্ট করতে হয়েছে। আমরা নিজস্ব অকটেন আপগ্রেড করেছি, ওখানে কিছু
ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে আপগ্রেড করা যায় অক্টেন নাম্বারটা। 90 অক্টেন এবং পেট্রোলের ডিফারেন্সটা হলো অক্টেন নাম্বার। আমরা যে পেট্রোলটা যেটা বিক্রি করি, আমরা যে কন্ডেন্সেট থেকে যে পেট্রোলটা আসে সেটা অক্টেন নাম্বার হলো 78, সেটা কিন্তু বিলো স্ট্যান্ডার্ড। আর রিফাইনারি থেকে যেটা বের হয় এটা 85 এরকম একটা আসে। তো ওইটা দুটো মিলিয়ে 82 থেকে 85 অক্টেন নাম্বারে আমরা পেট্রোলটা বিক্রি করি। আর এটাকে আপগ্রেড করে আমরা 92 অক্টেন নাম্বার, যেটা মিনিমাম ধরা হয় অক্টেন বলা হয় যেটাকে, সেটা হচ্ছে 92 লাগে। তো আমাদের এখানে 92 থেকে 95 ভ্যারি করে। 92 অক্টেন নাম্বারটা অক্টেন হিসেবে বিক্রি হয়। তো অক্টেনটা আমাদের প্রথম থেকে ইম্পোর্ট করতে হতো, অনেকদিন ধরে ইম্পোর্ট করা হয়, কম বেশি ইম্পোর্ট করা হয়। অক্টেনের চাহিদা পেট্রোলের চাইতে বেশি, যে কারণে পেট্রোল আমাদের এক্সেস থাকে, কিন্তু ওই এক্সেস পেট্রোলটা দিয়েও এখন কুলাতে পারছে না, বিকজ অক্টেন যেটা আমরা আমদানি করতাম সেটাও আমরা পুরোপুরি পাচ্ছি না। সরকারের তদন্তেও ধরা পড়ছে তারা সেভ করে, এবং আবার চালকরাও কেউ কেউ, বিশেষ করে যারা পাঠাও বা উবার চালায়, তারা একটু বেশি করে নিয়ে সেভ করে রাখছে। এটার পিছনে একটা বড় কারণ কি এটা হতে পারে যে যেহেতু মাসের শেষ দিকে আমরা তেলের দাম প্রতি মাসে সমন্বয় করি, ফলে আজকে 30 তারিখ 31 তারিখ হয়তো দাম সমন্বয় করা হবে, দাম বেড়ে যাবে, সেই ভয় বা লোভ থেকে। মানে সত্যিকার অর্থে যদি সরবরাহ বন্ধই হয়ে যায়, তাহলে আমার 3 দিনের জায়গায় 6 দিন চালাতে পারবো, তারপর তো আমাকে বন্ধ হয়েই যেতে হবে। সুতরাং এই প্যানিক থেকে বের হয়ে আসা উচিত। আমি মনে করি না যে অতিরিক্ত কেনার দরকার আছে। আমার যে নিয়মিত চাহিদা যতটুকু দরকার সেটুকু কিনলেই আমি মনে করি আমরা মানে পরিস্থিতিটা অনেকটা স্থিতিশীল হয়। এলএনজি নিয়ে একটা ক্রাইসিস আগে থেকে আছে, গ্যাসের উৎপাদন কমেছে আপনি বললেন, ফার্নেস অয়েলের জন্য নতুন করে বিপা বা বেসরকারি মালিকরা বলছে তারা এলসি খুলতে পারছে না, তাদের কাছে নাকি টাকা নাই, তারা পিডিবি থেকে টাকা চাই। ফলে সব মিলিয়ে আগামী 1-2 মাসে আপনার পূর্বাভাস কি জ্বালানি বিদ্যুৎ পরিস্থিতি? যুদ্ধ যদি কালকেও থেমে যায়, এই তেল সরবরাহ শুরু হতে হতে 2 মাস থেকে 6 মাস লেগে যাবে, এবং মূল্যটাও স্থিতিশীল হতে ফেরত আসতে সময় লাগবে। এত বড় একটা যুদ্ধ, 20% গ্যাস এবং তেলের সরবরাহ কমে গেছে সারা বিশ্বে, সেটা ফিরে পেতে আমরা পোস্ট কোভিড, পোস্ট রাশিয়ান ওয়ারেও দেখেছি যে 6 মাস থেকে 1 বছর লেগে গেছে। তো এখানেও কিন্তু তার চাইতে হয়তো বেশিও লাগতে পারে। এবং এই প্রেক্ষিতে যে শুধু বাংলাদেশ তাই না, পুরো পৃথিবী এতদিন ধরে ইউরোপ, আমেরিকা এগুলোর বাইরে ছিল, যেহেতু তাদের সোর্স ডিফারেন্ট ছিল, এখন সেখানেও আঘাত করছে এটার ইম্প্যাক্টটা। এবং আমরা দেখেছি যে শ্রীলঙ্কা বলি, ক্যাম্বোডিয়া বলি, ইন্দোনেশিয়া বলি, ফিলিপিন্স বলি, সাউথ কোরিয়া, জাপান বলি, উন্নত অর্থনীতি থেকে শুরু করে মধ্যবর্তী এবং নিম্ন অর্থনৈতিক দেশগুলো সব মিলিয়ে এমন কোনো জায়গা নেই যেখানে বন্ধ হচ্ছে না। পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে, ক্যাম্বোডিয়া, লাওস এদের জায়গায় 30% বন্ধ হয়ে গেছে পেট্রোল পাম্প। ভারতে বেশ কিছু পেট্রোল পাম্প বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে আছে রাজ্যভিত্তিক। এদিকে অস্ট্রেলিয়ার মতো জায়গায় পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। সো আমরা যে সমস্যাটার সম্মুখীন হচ্ছে, এটা শুধু আমাদের একক সমস্যা না, এবং এখানে শুধু আমাদের দোষ খুঁজলেও হবে না, কারণ সরবরাহ যদি বন্ধই হয়ে যায়, কোনো ধরনের প্রস্তুতি আসলে কাউকে কোনোভাবেই এই বিপর্যয় থেকে উদ্ধার করতে পারবে না। সুতরাং আমরা একটা বিপর্যয়ের মধ্যে থাকবো, আমাদের একটা পেইনের মধ্যে দিয়ে যেতেই হবে, এটার থেকে আসলে খুব একটা আমাদের মুক্তি নেই। ডিজেল পরিস্থিতি নিয়ে কি ধরনের সংকটের মাত্রা কতখানি হতে পারে? কারণ ডিজেলের সঙ্গে আমাদের অনেক কিছু সরাসরি জড়িত, পরিবহন খাত, কৃষি উৎপাদন, যার একটা মাল্টিপল ইম্প্যাক্ট ইকোনমিতে পড়ার কথা। টোটাল ডিজেল যেটা আমদানি হয় তার 65% হচ্ছে পরিবহনে ব্যবহৃত হয়, অর্থাৎ ট্রাক, বাস, লঞ্চ, কোস্টাল যেগুলো আছে সেগুলো অবশ্য ফার্নেস অয়েলে চলে, বেশ কিছু কিছু ডিজেলেও চলে। আর পরিবহনের পুরো পুরো জায়গাটাই হচ্ছে ডিজেল চালিত। আর 20% ডিজেল ব্যবহৃত হয় কৃষিকাজে, যেটা কিনা আমাদের সেচের জন্য অত্যন্ত জরুরি। তো এখন এইরকম বৃষ্টি যদি হতে থাকে কিছু কিছু দিন, হয়তো আমাদের চাহিদাটা একটু কম হবে। তো এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে কোনো এক পর্যায়ে পরিবহনে হয়তো বা এখনো কিছুটা হলেও চলছে, যদি সরবরাহ আমরা নিয়মিত আনতে না পারি, সরকার চেষ্টা করছে অন্য সোর্স থেকে আনা, রাশিয়া থেকে ফিনিশ প্রোডাক্ট হিসাবে ডিজেল আনার চেষ্টা করছে। সেখানে আবার কোয়ালিটির ইস্যু আছে। আমরা যে হ্যাঁ নিষেধাজ্ঞার ইস্যুটা বোধহয় এখন একটু রিল্যাক্সড হয়েছে। হ্যাঁ, রাশিয়ান অয়েল আমাদের মতো দেশগুলোর জন্য হয়তো বা তার একটা ছাড় দিতে পারে, নিষেধাজ্ঞার ইস্যুটা আছেই। তারপরে অন্যান্য জায়গায় কাজাখস্তান এবং অন্যান্য দেশ থেকে, নাইজেরিয়া থেকে আনার চেষ্টা
মানে সব ধরনের জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে। এগুলো আবার মূল্যর সাথে একটা বিরাট, কারণ পরিবহনের খরচটা কিন্তু একটা বিরাট খরচ। এখন পরিবহনের খরচ, ইন্স্যুরেন্সের কস্ট বেড়ে গেছে, পরিবহন খরচও বেড়ে গেছে। তেলের দাম বাড়াতে ওভারঅল পরিবহন খরচ বেড়ে গেছে। সুতরাং আমি $100 তেল যখন দেখছি, আমার এখানে যখন আসছে, তখন পরিবহন এবং ইন্স্যুরেন্স সহ মিলে দেখা যাচ্ছে যেটা $120 হয়ে গেছে। 2027 পর্যন্ত দাম $100 নিচে নামবে না। আমাদের তেলের দামের ক্ষেত্রে আমরা প্রতি বছর প্রতি মাস শেষে একটা অ্যাডজাস্টমেন্ট করি। এখন সরকারের কি করা উচিত? সরকার নীতিগতভাবে বলছে তারা দাম বাড়াবেন না। এইটা সঠিক সিদ্ধান্ত বা প্রপিকুল সিদ্ধান্ত, নাকি আমাদের অন্য কিছু ভাবা উচিত, টেকসই চিন্তা ভাবনা? নতুন সরকার এসেই যদি দাম বাড়ায়, দুটো জিনিস ঘটবে। এক নম্বর হচ্ছে, পেট্রোলের দাম বেড়ে গেলে তো পেট্রোলের দাম বেড়ে গেল, সেটা সবাই যারা ব্যবহার করে তাদের জন্য একটা ক্ষতিকারক, মানে তাদের অর্থনৈতিক একটা চাপ সৃষ্টি হবে। কিন্তু ইনফ্লেশন যেটা হবে, সেটা কিন্তু আরো বেশি ক্ষতিকারক। আমরা আগে দেখেছি গত সরকারের সময় এক ধাক্কায় 40% দাম বাড়ানো হয়েছিল, এবং সেটার যে ইনফ্লেশনারি এফেক্টটা হয়েছিল সেটা এখন আমরা ভোগ করছি। এই যে 8-9% যে ইনফ্লেশন, সেটা কিন্তু ওই এক ডিজেলের দাম এক লাফে 40% বাড়ানো হলো। তো এখনো যদি বাড়াতেও হয়, আমি মনে করি একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট লাগবে, কারণ সরকার রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রেক্ষিতেই দাম বাড়াচ্ছে না। অর্থনৈতিক দিক থেকে তো দাম বাড়ানো অবশ্যই উচিত, আমরা যেভাবে চিন্তা করি, ফাইন্যান্সিয়ালি যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমি মনে করি দাম বাড়ানোর দরকার আছে। বিশেষ করে অকটেন এবং অন্যান্য যদি দাম বাড়ানো হয়, দুটো জিনিস ঘটবে। একটা হলো যে সরকারের ভর্তুকি কমবে, দ্বিতীয়ত চাহিদাকে কন্ট্রোল করা যাবে। একটা একটা টুল হলো টু ইনক্রিজ দ্য প্রাইস। কারণ ডিজেলের একটা মাল্টিপল ইম্প্যাক্ট আছে। ফলে আপনি কি ডিজেলের দামে ভর্তুকি দেওয়ার ভর্তুকির সিংহভাগটা কিন্তু ডিজেলই আসছে। আমরা যে এখন ভর্তুকির কথা বলছি, সেটা কিন্তু মূলত ডিজেলে, কারণ সর্বোচ্চ ব্যবহার ডিজেল, এবং ডিজেলের দাম এবং অকটেন পেট্রোলের দাম আন্তর্জাতিক বাজারে সেম। মাঝে মধ্যে ডিজেলের দাম বেশি। আমরা যখন আমেরিকান পাম্পে দেখি, ক্যালিফোর্নিয়া পাম্পে আমি দেখলাম $8.29 হলো পেট্রোলের দাম, মানে প্রিমিয়াম পেট্রোল যেটা, ওটা ডিজেলের দাম 8.49, 20 পয়সা বেশি। তার মানে ডিজেল অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দেশে মনে করে সবাই ডার্টি ফুয়েল, বা এটা তো কম দামি ফুয়েল, বিকজ সব সময় সাবসিডি দিয়ে এটা চলা হয়েছে, কিন্তু মূল্য হিসাবে আন্তর্জাতিক বাজারে একই হয়। সুতরাং ভর্তুকি কমাতে হলে ডিজেলের দামও বাড়াতে হবে। জ্বালানি শাস্ত্রে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ভিতরে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো, অনলাইনে ক্লাস চালু করা, নানান পদক্ষেপ। আমরা এরকম কিছু, আজকে খবর বেরিয়েছে আমাদের সরকারও ভাবছে এইটা করে আপাতত পরিস্থিতি সামাল দেওয়া খানিকটা সম্ভব কিনা, বা এটা করলে সেটাকে আমাদের ওয়েলকাম করা উচিত। অফিস চলাচল কমিয়ে আনলে আমাদের এখানকার চাহিদাটা একটু কমে যাবে, মানুষের চাহিদা কম হবে। স্কুল কলেজগুলোতেও বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে আরো সচেতন হতে হবে, যেটা ইতিমধ্যে বলা হয়েছিল। বিদ্যুতের আমাদের এসি টেম্পারেচার থেকে শুরু করে অপ্রয়োজনীয় লাইট বা ফ্যান চালিয়ে রাখা, বা যে কোনো বৈদ্যুতিক ব্যবহার কমিয়ে আনা, এটা আমাদের কিন্তু সার্বিক সহযোগিতা, জনগণের সহযোগিতা দরকার আছে। এখন যাকেই বলি সবাই হাসে যখন আমি বলি যে জনগণের সহযোগিতার দরকার আছে। বাংলাদেশের জনগণের এই ধরনের নিজের থেকে যে একটা সরকারকে সাহায্য করা, এইটার কোনো নজির আমরা অতীতে দেখিনি। আমি জানি না এটা কতখানি সফল হবে, সুতরাং ফোর্স করতে হবে। করতে গেলে আমরা গণপরিবহনে অনেক জায়গায় এটা করা হচ্ছে, ফ্রি বাস সার্ভিস দেওয়া হচ্ছে। মানে অফিস, বিশেষ করে যারা সরকারি কর্মচারী, প্রথম ইয়েটাই কিন্তু সরকারের নিজের দায়িত্বে পড়ে। সুতরাং সরকারি কর্মচারীদের গাড়ি ব্যবহার না করে বাসে করে তারা যদি আসে, তাহলে এটা একটা ভালো উদাহরণ হবে। তখন বোঝা যাবে যে না, সত্যিকার অর্থে সরকারেরও একটা নিজস্ব প্রচেষ্টা আছে। একইভাবে সাধারণ জনগণকেও যতখানি কম সম্ভব আমাদের কর্মকাণ্ড, তবে এটা যেটা হয় আর কি, অর্থনৈতিক কর্মকাণ্ড তো ব্যাহত হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে, অর্থনীতি পিছিয়ে যাবেই। এই ধাক্কা থেকে কোনো দেশের পক্ষেই আসলে স্বাভাবিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড চলছিল সেটা চালিয়ে যাওয়া সম্ভব না। সুতরাং আমাদেরকে এখন প্রায়োরিটাইজ করতে হবে, কোনটা আমরা বন্ধ করব এবং কোনটা করব না, কোনটা দরকার জরুরি বেশি, কোনটা জরুরি না। আমাদের যতটুকু আইন কানুন বা যে সমস্ত উদ্যোগ সরকার নিচ্ছে, সেটা বাস্তবায়নে আপনি কোনো গড়িমসি, আন্তরিকতার অভাব, জনগণের আইন না মানার প্রবণতা, সেটার কথা বলছিলেন, এগুলো ম্যাটার করে কিনা? ফলে সেই জায়গায় গুড গভর্নেন্সের জায়গায় আরেকটু স্ট্রং হওয়া জরুরি কিনা? তারা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, খুবই একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে।
এবং এটা যে কোনো সরকার, সেটা এস্টাবলিশ পুরনো সরকার হোক আর নতুন সরকার হোক, এটা ম্যানেজ করা ইজ এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ। কারণ এখন কিন্তু মানে আমি তো বলতে পারবোই না, কেউ বলতে পারবে না যে এই কাজটা করেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যার কোনো সমাধান নাই। যখন বাড়িতে 10 জন খাওয়ার লোক থাকে আর সীমিত পরিমাণ চাল থাকে, তখন তো হয় কম খেতে হবে নাহলে না খেয়ে থাকতে হবে। তো আমাদের তো অবস্থাটা অনেকটা ওইরকমই দাঁড়িয়েছে। আমাদের যতটুকু দরকার সেটা চাইলেও আমরা পাচ্ছি না, আর অতিরিক্ত দাম দিয়ে যে কিনবো সেই ক্ষমতা আমার নেই। বিশ্ববাজারে একেবারে যে কিছু পাওয়া যাচ্ছে না তা না, সব জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু এটা একটা অপশনের মতো হয়ে যাচ্ছে এবং সব জায়গায় যে যত বেশি, যে যার যত ইকোনমিক পাওয়ার তত বেশি। সুতরাং আমাদের মতো দেশগুলো হচ্ছে অভাবের মধ্যে আছি, ঘাটতির মধ্যে আছি, ঘাটতি দিয়ে আমাদের সমস্যার সমাধান করতে হচ্ছে। উন্নত দেশগুলো বেশি মূল্যে কিনতে হচ্ছে, যেখানে মানে 70-80%, 90% দাম বৃদ্ধি হচ্ছে বিভিন্ন জিনিসে, তারা সেটা অ্যাবজর্ব করছে উন্নত অর্থনীতি, কিন্তু আমাদের দেশে হচ্ছে ঘাটতি দিয়ে চালাতে হচ্ছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম জ্বালানি সংকট নিয়ে এবং প্রফেসর মতামিম যেমনটা বলছিলেন, সরকারের পদক্ষেপ, নানান উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ, সেটিও সম্ভবত ভীষণ জরুরি। অন্তত এই সংকটে সবাই মিলে যেন সেটি করতে পারে, তাহলে নিশ্চিতভাবে এই সংকট একদিন ভালো মতোই হয়তো মোকাবিলা করতে পারবে বাংলাদেশ। এই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকুন।